অপারেশন ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট চালু করে সব অনুপ্রবেশকারী শনাক্ত করে ফেরত পাঠানো হোক। অনুপ্রবেশকারী ইস্যুতে তিপ্রামথার অবস্থান অনুপ্রবেশ বিরোধী নাকি রাজনৈতিক কৌশল? রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সীমান্ত নিরাপত্তা, জনসংখ্যাগত ভারসাম্য এবং রাজনৈতিক স্বার্থ, এই তিনটি বিষয় মিলে উত্তেজনার পারদ বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন সচেতন মহল। ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট্ট কিন্তু কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ রাজ্য। ত্রিপুরার সাথে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। রাজ্যের পশ্চিম, উত্তর ও দক্ষিণ সীমান্তের বিভিন্ন অংশে বিএসএফ এর নজরদারি সত্ত্বেও প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ উঠছে। গত এক মাসেই অন্তত ৩০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে অনুপ্রবেশ ইস্যু কেবল একটি সীমান্ত সমস্যা নয়, এটি একটি রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অনুপ্রবেশ ইস্যু ঘিরে সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাই এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, ত্রিপুরায় অবৈধ অভিবাসী আসলে কারা? উদ্বাস্তু প্রজন্ম, অবৈধ অনুপ্রবেশকারী, না ছদ্ম পরিচয়ধারীরা? যাদের বাংলাদেশি বলে অভিহিত করা হচ্ছে তারা আসলে কারা? রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ ও মায়ানমার থেকে অবৈধভাবে যারা প্রবেশ করবে তাদের শূন্য সহনশীলতা নীতির অধীনে এবং আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে। তারপরও কেন তিপ্রামথা অনুপ্রবেশকারী ইস্যুতে রাজ্য জুড়ে আন্দোলন করার হুঁশিয়ার দিচ্ছে? তিপ্রামথার এই অবস্থান কি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে? জানা এবং বোঝা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অনুপ্রবেশ নিয়ে মথার অবস্থান কি রাজ্যের সম্প্রীতিতে সংকটে ফেলতে পারে? এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট সাংবাদিক। রয়েছেন সাংবাদিক সঞ্জীব দেব এবং সাংবাদিক মণিময় রায়। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সঞ্জীববাবু, এই যে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ এবং প্রত্যার্পণের ইস্যুতে তিপ্রামথার অবস্থান, এই অবস্থান কি মানে অনুপ্রবেশ বিরোধী নাকি রাজনৈতিক কৌশল বলে মনে করেন? একটা অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং তাদেরকে ফেরত পাঠানো, এটা তিপ্রামথা কেন, এটা সকলেরই দাবি। কেউই চাইবে না যে কোনো বিদেশি নাগরিক এসে এখানে অবস্থান করুক, বা এটা সকলেরই দাবি। সবাই চাইবে যে বিদেশি যারা এখানে প্রবেশ করছে, সে বাংলাদেশি হোক, মায়ানমারি হোক বা যেই হোক, তাকে চিহ্নিত করে তাকে ফেরত পাঠানো, এটা সকলেরই দাবি একদম। এবং এটা শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা বিশ্ব জুড়েই আজকে দেখা যাচ্ছে যে এই যে মাইগ্রেশন, ইমিগ্রেশনের একটা সমস্যা চলছে, তার বিরুদ্ধে কথা উঠছে। সে ত্রিপুরা এ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। তবে এই ক্ষেত্রে এখন যেই জিনিসটা বললে যে তিপ্রামথা যে ইদানিংকালে একটা সৃষ্টি করেছে, এতে অনেকে এমন একটা ধারণা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে যে ইদানিং বোধহয় সব বাংলাদেশিরা এসে ঢুকে পড়ছে ত্রিপুরা রাজ্যে। এইটা বোধহয় সবটা ঠিক নয়। এটাকে তারা যে এই ইস্যুটাকে হঠাৎ করে একটা ইস্যু বানানোর চেষ্টা করছে, সেইটা মধ্যে একটা ভিন্নতর রাজনৈতিক উদ্দেশ্য থাকাই স্বাভাবিক। আচ্ছা। এবং যেহেতু সামনেই জেলা পরিষদের নির্বাচন আসছে, সেই দিকে লক্ষ্য রেখেই হয়তো তারা এই ইস্যুটাকে এখন আবার নতুন করে চাঙ্গা করার চেষ্টা করছে। যদিও এটা বাংলাদেশিরা যে সব এসে ত্রিপুরা রাজ্যে চলে আসছে, এটা ত্রিপুরা রাজ্যে স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে, এমন কোনো ঘটনা নেই। তবে এটা ঘটনা যে চারদিকে বাংলাদেশ পরিবেষ্টিত হওয়ায় বাংলাদেশে বর্তমানে যে একটা অস্থির পরিস্থিতি চলছে, বা অর্থনৈতিক ভাবে সেই দেশের যে কন্ডিশন, তার ফলে বাংলাদেশের অনেক লোকই তারা একটা নিজেদের রোজগারের জন্য বা যে কোনো বাঁচার জন্য তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার চেষ্টা তাদের মধ্যে থাকতেই পারে এবং আছেও। এবং
সেই দিকে তারা ভারতবর্ষের সীমান্ত, বিভিন্ন সীমান্ত দিয়েই যেখানে সুযোগ পায় সেখান দিয়েই তারা অনুপ্রবেশের চেষ্টা করবে। সেটা সে ত্রিপুরাও এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হতে পারে না। ত্রিপুরার সীমান্ত দিয়েও তারা অনুপ্রবেশ করছে, এটা ঘটনা, এটা আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। আমাদের নিরাপত্তা বাহিনী হাতে অনেক বাংলাদেশি আটক হচ্ছে, আবার তাদের ফেরত পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়াটা সবসময় চলে আসছে, এটা নতুন কোনো ব্যাপার নয়। তো এখন এই বিষয়টাকে আবার নতুন করে যে চাঙ্গা করার চেষ্টা হচ্ছে, তার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্যকে তারা পুঁজি করার চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা যে ত্রিপুরা বা উত্তরাঞ্চল দিকে নজর রেখে করেছেন এমন ঘটনা নয় আসলে। আচ্ছা, সেটা কেননা এই যে বাংলাদেশিরা মায়ানমারিরা এদিকে ঢুকে পড়ছে, ত্রিপুরা দিয়েই হোক, পশ্চিমবঙ্গ দিয়েই হোক, বা আসাম দিয়েই হোক, যেই দিক দিয়েই গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, তারা সুযোগ পেয়ে তারা দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। ফলে এটা এখন একটা ইস্যু করার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই যে করা হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। ত্রিপুরাতে দিয়ে প্রবেশ করা, অনুপ্রবেশ হচ্ছে, এটা তো শেয়ার করার উপায় নেই। বা ভারতবর্ষের বিভিন্ন মানে বাংলাদেশের সীমান্তবর্তী সমস্ত রাজ্য দিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। ওকে, আমি আসবো। এই যে অনুপ্রবেশ চলছে, আমরা অনুপ্রবেশ আলটিমেটলি কি অনুপ্রবেশ আমরা রোধ করতে পারি, বা অনুপ্রবেশ কেন রোধ করা যাচ্ছে না, বা অনুপ্রবেশ করে কারা আসছে, কি কি করছে, সে বিষয়টা একটু আপনাদের আলোকপাত চাইবো। কিন্তু তার আগে মনোমিতা, আপনার কাছেও আসবো এই জায়গাটাতে। এই যে অনুপ্রবেশ, আপনার কি মনে হয় যে এই যে অনুপ্রবেশ নিয়ে যে এই একটা ইস্যু এই মুহূর্তে, যেটা সঞ্জয়বাবু বলছিলেন যে যেহেতু এডিসি নির্বাচন সামনে, এই ইস্যুটা আগেও ছিল, এটা ঘুমন্ত স্লিপিং কন্ডিশনে ছিল, এটাকে আবার এখন জাগিয়ে তোলা হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ নিয়ে বা প্রত্যাবর্তন ইস্যুতে তিপ্রামথার যে অবস্থান, এটা কি মানে শুধু একটা অনুপ্রবেশ বিরোধী বলে মনে হচ্ছে, নাকি এটা রাজনৈতিক কৌশল? আপনার কি মনে হয়? না, অনুপ্রবেশ বিরোধী কিন্তু আমরা সবাই, কেউ অনুপ্রবেশের পক্ষে না। এবং এই জায়গাটাতে মানে আমরা যে তিপ্রামথাই বলুন, কংগ্রেস, সিপিএম, যারা দলমত নির্বিশেষে সবাই অনুপ্রবেশটা ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে 856, এই কোনো অংশ দিয়ে কোনোদিন অনুপ্রবেশ বন্ধ ছিল এটা বলা যাবে না। কোনো না কোনো সময় বেড়েছে, কোনো সময় কমেছে, এটা সব সময় চলেছে। এটা কিছুটা ব্যর্থতা আমাদের আছে, সীমান্ত সংলগ্ন এলাকাতে কিছু কিছু ব্যর্থতা আছে। এখন কথা হচ্ছে যে ওরা যে প্রশ্নটা আপনি রেখেছেন যে এই জায়গায় তারা কি পলিটিক্যাল গ্রাউন্ডে এটা যাচ্ছেন কিনা, ঠিক, মানে এটা রাজনৈতিক কৌশল আছে তাদের। কিন্তু তাদের যে মানে পলিটিক্যাল যে এন্টিটি বা এই পলিটিক্যালি কথা বলার ব্যাপারগুলি, ওরা কিন্তু প্রতিনিয়তই সুইচ ওভার করছেন, এক এক সময় এক এক জায়গায় যাচ্ছেন। ফলে আমরাই কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন সময় কোনটা বলবেন। আমার কথা হচ্ছে যে জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে চুক্তি হলো কিছুদিন আগে, 15, 17, 18 মাস আগে যে চুক্তিটা হলো, সেই চুক্তিতে এইগুলি তুলেছিলেন কিনা, এই পদ্ধতির এখন যে ডিমান্ডগুলি ওনারা করছেন, যে সম্প্রতি যে রাজ্যপালের কাছে যে চিঠিটা ওনারা দিলেন, এটা তো মানে বলতে কোনো দ্বিধা নেই, যেটা তো মন্ত্রিসভার যে কাজকর্ম ঘুরিয়ে ফিরিয়ে এটার বিরুদ্ধে একটা অনাস্থাই আনা। রাজ্যপালকে কি বলতে গেলেন, রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য, তার নেতৃত্বে গেলেন, এখন তারা এটার তো জবাব ওনারা দেবেন না। এই জায়গায় যে আপনি যেটা বললেন যে এটা পলিটিক্যাল একটা বিষয় কিনা, সবসময় রাজনৈতিক অবশ্যই। এখন কথা হচ্ছে যে এই সমস্যাটা কি হঠাৎ করে হলো না, তাদের যে ডিমান্ড, ধরুন মাধববাড়ির সময় থেকেই যে ডিমান্ড, এই ডিমান্ডের কথা যদি আমরা, কি ডিমান্ড ছিল, সিএএ ওরা মানবেন, এনআরসি ওরা মানবেন, তাহলে পদ্ধতিটা কি? একটা পদ্ধতির মাধ্যমে তো আপনি ডিটেকশনটা করবেন, একজনকে চিহ্নিত করবেন, কি পদ্ধতির মাধ্যমে? আপনি মাধ্যমিক পরীক্ষায় বসতে যাবেন, আপনার ক্রাইটেরিয়াটা কি হবে? 9 থেকে 10-এ উঠতে হবে তো আপনাকে। এই যে ক্রাইটেরিয়াটা আপনারা ঠিক করুন। এই যে বারবার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সভা করবেন, ইত্যাদি করবেন, তো কি করছেন তাহলে ওখানে গিয়ে? একটা যে লাস্ট চুক্তিতে আমরা গতদিনে আলাপ করেছিলাম এবং সঞ্জীব দাস সেটা রাইটলি পয়েন্ট আউট করেছিলেন, আগের চুক্তিতে আমরা একটা জিনিস বুঝেছিলাম যে আপনারা আন্দোলন করতে পারবেন না, ওই শব্দটা ছাড়া তো আর কিছু আমাদের কাছে আসেনি। প্র্যাকটিক্যালি কি কি কথা হয়েছিল,
এখন অনেকগুলি বিষয় আছে। এখন মন্ত্রিসভা থেকে দুদিন আগে দেখবেন প্রেসেও এসে গেছে কথাটা যে ওরা মন্ত্রিসভা ছাড়ছেন, একদম সবই ঠিক আছে। মন্ত্রিসভায় যাওয়া আসা সবটাই আপনাদের উপর নির্ভর করবে, কিন্তু মানুষ তো জানতে চাইবে কেন গেছিলেন আর কেন ছাড়লেন, এই বিষয়টা তো জানতে চাইবে। এখন একটা জায়গায় যেটা আশা হচ্ছে যে এই অনুপ্রবেশকারীরা কারা, কতটুকু পর্যন্ত আপনি দেখুন যে 19 মানে যে সেন্সাস যে হয়েছিল 1931 থেকে যদি আপনি সেন্সাসটা ধরেন, দেখবেন এই সেন্সাসগুলিতে কোনোদিনই মানে ট্রাইবেল অংশের মানুষের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। আপনি সেন্সাসটা দেখুন, মিলিয়ে দেখুন। যদি 1931 সালে ধরেন তাহলে টোটাল 3,82,450 ছিল টোটাল স্ট্রেংথ ত্রিপুরার। এই নন ট্রাইবেলদের ছিল 1,98,333, আর ট্রাইবেলদের ছিল 1,84,000 সামথিং, 117। ঠিক আছে। এরপরে 41-এ সবটাই কিন্তু মানে ইংরেজ সময়, ওরা তো আমাদের ভারতের সঙ্গে ছিলেন না। 41 মানে 51, ওরা তো ঢুকেইছে 49-এর অক্টোবরে, মানে মহারাজা আমাদের সঙ্গে ভারতভুক্ত হয়েছে। তখন 51 আগ পর্যন্ত 41 পর্যন্ত যে হয়েছে আপনার সেন্সাস হয়েছে, এই সেন্সাসের যিনি নেতৃত্ব দিয়েছে এটা আপনারা অনেকেই জানেন, পত্রপত্রিকা পড়েছেন, ঠাকুর সৌমেন্দ্র কিশোর বর্মন, আমার নামটা ঠিক অতটা মনে হচ্ছে এরকমই নাম। এই 41-এ যখন হয়েছে তখন 5 লক্ষ হয়েছে, 5 লক্ষের উপরে হচ্ছে নন ট্রাইবেল, মানে বাঙালি বলতে যাদের বুঝি, শুধু বাঙালি না, অন্যরা নন ট্রাইবেল, এবং তারা 2,56,000 ট্রাইবেলরা। এই যে সংখ্যাটা, এই যে মানে এটা কি 41-এর কথা বলছেন? 41-এ হচ্ছে 2,09,000 সামথিং, 2,09,000 সামথিং ট্রাইবেলরা। না, 41-এ হিসাবটা হচ্ছে জনসংখ্যা হিসেবে 5,13,000 সামথিং, তার মধ্যে বাঙালি ছিল 2,56,000 সামথিং, আর ওরা ছিল 2 লক্ষ সামথিং, 2,09,000 সামথিং। তাহলে কে বেশি? সবসময় নন ট্রাইবেলরাই বেশি। 51-তে গিয়ে দেখুন অ্যাব্রাপ্টলি কমে গিয়েছে, অর্থাৎ স্বাধীন ওরা যুক্ত হয়ে যাওয়ার পরে, ভারতে যুক্ত হওয়ার পরে, যেখানে টোটাল মানে 51-তে 6,39,000 ছিল আমাদের এখানে সামথিং, প্লাস মাইনাস 6,39,000, তাতে নন ট্রাইবেলরা ছিলেন 4,46,736 এরকম, আর ওরা ছিলেন 1,92,293। এর আগের বছরই, মানে এর আগের 10 বছরে ওরা 2,09,091 ছিল। এই যে কমে গেল তার ব্যাখ্যাটা কি? আচ্ছা, এবং আপনি ধারাবাহিক দেখবেন যে যখনই আমার মানে নন ট্রাইবেলদের সঙ্গে ওদের সংখ্যা ধারাবাহিক কমছে। তার মানে কি এই যে 51 থেকে এটা কারণটা কি, মানে কারণটা কি কমেছে? ঠিক আছে, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে 41 থেকে 49-এ যখন ঢুকলেন ভারতের সঙ্গে, যখন তারা অ্যামালগেমেট হলেন, নন ট্রাইবেলরা নিঃসংকোচে মিশে গিয়েছে, ত্রিপুরায় ঢুকে পড়েছে, ত্রিপুরায় এসেছেন, ত্রিপুরার সঙ্গেই থাকতে চেয়েছেন। কিন্তু ট্রাইবেলদের ভেতরে একটা অংশ, আমার ধারণা এটা, আই মে বি রং, একটা অংশ বুঝছিলেন যে ভারতের সঙ্গে মিশলে পরে আমাদের সুবিধা হবে না সুবিধা হবে না। তাহলে এই হারে কমে গেল কেন? প্রায় 1 লক্ষের কাছাকাছি কমে গিয়েছে ওদের আশা ত্রিপুরা রাজ্যে। 51-তে তো প্রথম সরকারিভাবে সেন্সাস হলো, এবং 51 থেকে 61-তে যদি যান, তারা 1,92,000 থেকে লাফ মেরে 3,60,000 হয়ে গেল। তার মানে কি সুইচ ওভার করেছেন, সুইচ ওভার করে ওরা ওখানে থাকার পরে এই জনসংখ্যা কোথায় ছিল? তাহলে সেটা এই জনসংখ্যা কোথায় ছিল? ব্যাখ্যাটা কে দেবে? এই জায়গাটা কোথায়? ওরা তো হাওয়া হয়ে যাননি, উবে যাননি। যদি উবেই যেতেন তাহলে 10 বছরের ভেতর আবার এলেন কি করে? তার মানে আমরা ওয়েট করছিলেন, দেখছিলেন যে ভারত সরকারের সঙ্গে যাওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার, যে ত্রিপুরা মহারাজা যে সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্তটা কতটা কার্যকরী হয়, সুবিধা কি অসুবিধা কি, এগুলো হয়তো তারা দেখছিলেন। এই যে এই ঘাটতিটা কিন্তু এখনো কিন্তু মেটানো যায়নি, এখনো পর্যন্ত মেটানো যায়নি। এই ব্যাপারে আপনার আলোকপাত, এই যে জনসংখ্যা কমে যাওয়ার ব্যাপারটা, জনসংখ্যার ব্যাপারটা তো এটা তো পরিসংখ্যানই স্পষ্ট আছে, সেটা আছে। তবে মানে আমাদের যে আগের যে অবস্থানটা সেটা দেখতে হবে যে ত্রিপুরা রাজ্য বলতে আমরা এখন যেটাকে বুঝি, তৎকালীন সময়ে এটা ছিল আরো অনেক বিস্তৃত। কেননা রাজার অধীনেই ছিল অনেকগুলি জায়গা, চাকলা রোশনাবাদ, সেটা পার্বত্য চট্টগ্রাম সহ সবকিছু। তারা সবাই তো নিজেকে রাজার অধীনস্থই জানতেন, এবং তারা সেই সময়ে
তারা যেহেতু রাজার প্রজা, তারা এই পার্টিশনের পর তারা নিজেদের এখানে আসার ইয়ে করেছেন, এবং রাজাও তাদেরকে দুহাত তুলেই স্বাগত জানিয়েছেন যে আমার প্রজারা আমার কাছে আসবে, সেইভাবে এসছে। এখন সেটাকে নিয়ে নতুন করে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সেখানে যারা এসছে তারা আসবে। তবে পরবর্তী সময়ে যে চুক্তি হয়েছে, ইন্দিরা মুজিব চুক্তি যেটা আমরা বলি, সেই চুক্তিতে একটা দিন চূড়ান্ত করে দেওয়া হয়েছে, 25 মার্চ 1974। তো সেই 71 সেদিন থেকে যারা তার আগে যারা এসছে তাদেরকে বিদেশি বলার কোনো সুযোগ আর নেই। কিন্তু এর পরবর্তী সময়ে কতজন এসেছে বা এসেছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। ঠিক, এখন প্রশ্নটা সেই জায়গাটাতেই ঘোরপাক খাচ্ছে। এই যে তারিখটা, ত্রিপুরায় অবৈধ অভিবাসী আসলে কারা? অবৈধ অভিবাসী কারা? যারা ত্রিপুরা ভারতবর্ষের নাগরিকত্ব ছাড়া ত্রিপুরায় বসবাস করছেন, এরাই। এখন কিন্তু এরা কারা? যাদের বাংলাদেশি বলে অভিহিত করা হচ্ছে তারা আসলে কারা? উদ্বাস্তু প্রজন্ম, অবৈধ অনুপ্রবেশকারী বা ছদ্ম পরিচয়ধারীরা কারা? মানে বাংলাদেশি কাদের বলা হচ্ছে? এখন যে জিনিসটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশি। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে শুধু ত্রিপুরা দিয়ে বা পশ্চিমবঙ্গ দিয়ে বা যেখান দিয়ে প্রবেশ করুক, তারা কিন্তু এইখানে থাকছে না। ত্রিপুরাতে যদি আমরা ভালো করে একটা ইয়ে করি, যে দেখা যাবে যে যারা অনুপ্রবেশকারীদের বেশিরভাগই এইখানে কোনো স্থায়ী বাসিন্দা হচ্ছে না, তারা এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, তাতে কর্মসংস্থানের সুযোগ নেই, মানুষের অভাব অভিযোগ রয়েছে। সেইখান থেকে মানুষ নিজেদের একটা স্থায়ী কিছু কর্মসংস্থানের সুযোগ খোঁজার জন্য, এটা যারা সারা বিশ্বে যে জিনিসটা হয় এখানেও তাই হচ্ছে, তারা এসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, সেখানে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এবং ইদানিংকালে আমরা দেখছি যে গুজরাটে, দিল্লিতে, এমনকি জম্মু কাশ্মীরেও দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশিরা গিয়ে সেখানে স্থায়ীভাবে বিভিন্ন কাজে নিজেদের জড়িয়ে ফেলছে। এটা ইদানিংকালে অনেকে ডিটেক্টেড হয়েছে, ফেরত পাঠানো হয়েছে। এরা যারা আসছে, প্রশ্নটা তাদের নিয়ে। এখন ত্রিপুরাতে যদি আমরা সার্ভে করি, ত্রিপুরাতে দেখা যাবে যে এমন কিছু নেই যে বেশি আসছে। যারা আসছে তাদের ধরা পড়ে যাচ্ছে, অনুপ্রবেশ করার মুহূর্তে যারা ধরা পড়ছে, বেশিরভাগই যারা ধরা পড়ছে তাদেরকে রিপোর্ট করা হচ্ছে। ত্রিপুরাতে স্থায়ীভাবে বসবাস করছে তেমন না। আর যেখানে এটা একটা বাঙালি বা এ ধরনের বলা হচ্ছে, শুধু যে বাঙালি এমন কোনো কথা নেই, এমন কোনো ইয়ে নাই। আমরা যদি দেখতে পাই যে রঞ্জিত দেববর্মা যে এমএলএ, উনি যে প্রথম যে মুভমেন্টটা শুরু করলেন, সেখানে কিন্তু উনি বলেছেন যে লংতরাই ভ্যালি, ছামনু বা করবুক, এইসব অঞ্চলে বহু বাংলাদেশি এসে স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করেছে। সেক্ষেত্রে এটা কিন্তু মানে তিনি বাঙালিদের উদ্দেশ্যে বলেছেন বলার কোনো কারণ নেই, কেননা ওইখানে বাঙালিদের সংখ্যা খুব কম। সেই তারা এসছে, তারা বাংলাদেশের থেকেই আসছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে এসছে। ফলে ওইটাকেও আমাদের হিসাবে রাখতে হবে। অনুপ্রবেশকারী বলতে তারাও কিন্তু অনুপ্রবেশকারী, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা মাত্রই যে বাঙালি হবে ব্যাপারটা এমন নয়। এটা আপনি যেটা বলছিলেন যে রঞ্জিত দেববর্মার বক্তব্য, সেটা অনেকটা স্পষ্ট হচ্ছে, কারণ লংথরাই ভ্যালি, ছামনুতে সেখানে বাঙালির সংখ্যা খুবই কম, এবং উনি বলছিলেন বাংলাদেশি। এখন যেহেতু বাংলাদেশ থেকে আসছে, তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হচ্ছে, তার মানে এটা নয় যে ওরা বাঙালি হবে। ঠিক, এই জায়গাটাতেই মনিমদা, এই যে তিপ্রামথার অবস্থান যদি শুধুমাত্র বাঙালিমুখী অনুপ্রবেশকারীদের দিকে নির্দেশিত হয়, এবং মানে এই যে একটা বিদ্বেষমূলক মানে ভাষা ব্যবহার করা হচ্ছে যে বাংলাদেশি, তাহলে তো সহ অবস্থানে ফাটল ধরতে পারে। মানে এটা কিভাবে দেখছেন? এটা কি করা যেতে পারে? অনুপ্রবেশ নিয়ে মানে মথার অবস্থান কি, মানে এটা মানে আমাদের এই রাজ্যের কালচারকে একসঙ্গে খাপ খায় না আসলে। এই যে বাঙালি, তার মানে তো এই বাংলাদেশি বলতে গেলে তো সেই 71 সালের পরে, 71-এর 16ই ডিসেম্বরের পরে ঠিক বাংলাদেশ হয়েছিল। তার আগে যারা পূর্ব পাকিস্তান, তারা পূর্বকে কি ছিল, সবই তো পশ্চিমবঙ্গ থেকে এসছে, কেউ আমরা এখানে এসছে। তো এই যে বাংলাদেশ থেকে আসা, সঞ্জীব দা ঠিকই বলেছেন, শুধুমাত্র বাঙালিরা ঢুকছে ঘটনাটা তা না, এইভাবে ঢুকছে না। এবং এই যে বাঙালিরাও ঢুকছে না, আর ধর্মীয় দিক থেকে যদি মনে করি তাহলে শুধুমাত্র হিন্দুরা ঢুকছে, মুসলিমরা ঢুকছে না, ঘটনাটা তা না। কিন্তু এটা ঠিক
মে মাসের অন্তত আমি জানি মে মাসের দিক থেকে 50 থেকে 60 জনকে সব যে ধরা পড়ছে ঘটনাটাও তা না, কিন্তু একটা জুন মাসে একটা ইদানিংকালে যে সমস্যাটা মানে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ট্রেনটা বন্ধ হয়ে থাকাতে র্যাপিডলি পাস হতে পারছে না। ঠিক। এবং সিগনিফিকেন্টলি যারা তাদের ওখান থেকে নিয়ে আসছেন, ওখান থেকে ক্যারি আউট করছেন, তারা কিন্তু প্রত্যেকে ইন্ডিয়ান ন্যাশনালিটি আছে, এরাই করছেন এখানে থেকে। টাউটরা, হ্যাঁ, এই যে মাঝখানে যে মিডলম্যানরা ঠিক, রয়েছে middleman, টাউটরা। ধরাও পড়েছে, এই নর্থ গেট থেকে ধরা পড়েছে, এবং একবার একজন মুসলিম মহিলাও আছে, কিছুদিন আগে একজন হিন্দু। গত বছর এনআইও রেড করে গেল। হ্যাঁ, করেছে, বিভিন্ন জায়গায় ধরেছে। এবং এমটিএফ এর লোকাল পুলিশের যে বক্তব্য, মে মাসে 28 জনকে পুশব্যাক করা হয়েছে। আবার এই জুন মাসেও প্রায় কাছাকাছি সংখ্যা পুশব্যাক করা হয়েছে। এগুলি হচ্ছে রেকর্ডেড, কিছু কিছু আছে, কিছু রেকর্ডেড না। সীমান্তর কাছাকাছি ধরা পড়লে সঙ্গে সঙ্গে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, এরকম ঘটনা আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, বাংলাদেশের কাছে পুশব্যাক করলে পরেও বাংলাদেশ সীমান্ত ক্রস করিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওদের, কিন্তু ওরা ওখানে গিয়েও কিন্তু পালাচ্ছে, আবার ওরা ওদের সরকারের কাছে জমা পড়ছে না। যাদের জমা দিয়ে দেওয়া হচ্ছে, এই 28-30 জনের কথা আমি জানি, তারা অনেক ক্ষেত্রেই এরা বাংলাদেশি বলে স্বীকার করছে না, বাংলাদেশ আচ্ছা স্বীকারই করছেন না। ফলে অনেককে ফেরত আনা হয়েছে, সীমান্ত এদিক থেকে এনে রাখা হয়েছে। এখন মানে আমাদের ইয়ের সঙ্গে, বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করা। দীপক গুপ্ত এখানে যখন চিফ জাস্টিস ছিলেন, উনার একটা ইয়ে ছিল মেয়েদের ক্ষেত্রে, বলছে মানে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর সঙ্গে কথা বলে তারপরে ওদের ডিপোর্ট করা হবে। ডিপোর্ট করার সিস্টেমটা একটু আলাদা, অন্যরকম। এবং পার্টিকুলারলি মেয়েদের, এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, খুব অবাক হওয়ার, অনেকগুলি বিষয় চিন্তা, শুধু চিৎকার করলেই হবে না, ধরে ফেরত পাঠিয়ে দাও, ঘটনাটা তা না, অনেক দায়বদ্ধতা আছে, মানবিক দিকটাও দেখতে হবে। একদম। একজন মহিলাকে ধরা হয়েছে রিসেন্টলি, উনি বেল পেয়েছেন, 5 মাস জেল খাটার, বেল পেয়েছেন। বেল পাওয়ার পরে কোনো জামিনদার পান না। হঠাৎ করে সাম মন্ডল কলকাতা থেকে একজন বেল নেওয়ার জন্য চলে এলেন, এসবকে বেল, উনি জামিনদার হলেন। জামিনদার হয়েই তাকে একটা অটো করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, ওকে আরেক জায়গায় বিক্রি করে দেবেন। টেলিফোনের কনভারসেশন শুনে ভদ্রমহিলা ওখান থেকে নেমে পড়েছেন, ওই মহিলা নেমে পড়ে ওয়েস্ট পিএসে সারেন্ডার করেছেন। এই লোকটা আমাকে নিয়ে পালাচ্ছিল বাইরে থেকে। এই সমস্ত ঘটনাগুলিও আছে, এখনো কাস্টাডিতে আছে, এবং পরবর্তী পদক্ষেপ হোম মিনিস্ট্রির সঙ্গে কথা বলে নেওয়া হবে। এখন কথা হচ্ছে যে এই সমস্ত এই যে রিপোর্ট করা বা কি করে ডিসেকশন দেওয়া বা কি করে আমরা খুঁজে বার করব, আমাদের বিভিন্ন পদ্ধতি আছে ভারতবর্ষে। এমটিএফ থেকে আরম্ভ করে সীমান্তরক্ষী বাহিনী থেকে আরম্ভ করে অনেকেই কাজ করছেন না তা না। এই করার পরিপ্রেক্ষিতে এর পদ্ধতি, এতেও যদি আমি সন্তুষ্ট, সমস্ত বিষয়টাকে যদি রাজনৈতিক নিয়ে চলে যাই, রাজনৈতিক ক্রিয়াকলাপের ভেতরে নিয়ে যাই, তাহলে তো দেশের যে সরকারের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ হলেন, বা দেশের সরকারের সঙ্গে যে আপনি আছেন, বা দেশের সরকারের যে কথাবার্তা আপনার কিছুটা হলো শুনতে হবে, কনস্টিটিউশনাল ব্যারিয়ারের ভেতরে যে আছেন, তবে এটা মান্যগণ্য কিছু থাকলো না, আপনি চিৎকার করতে আরম্ভ করে দিলেন। এখন কি করে ডিসেকশনটা কি করে হবে? শুধুমাত্র আপনার যে, আমরা বুঝতে পারছি কোন জায়গায় আপনার বেফাস কিছু চলে আসছে, যে আমরা আমাদের যা বাহিনী আছে বা তাদেরকে ব্যবহার করব, চিহ্নিত করানোর জন্য আমরা তাকে ধরবে, নতুন কেওস সৃষ্টি হবে, সামলাতে পারবেন? নতুন কেওস সৃষ্টি হবে। এবং এই জায়গাটা, এই যে জনসমাবেশ কিংবা বিক্ষোভগুলো হচ্ছে, সেখান থেকেও কিন্তু এই ধরনের কিছু বিদ্বেষমূলক উক্তি করা, বক্তব্য করা বা মন্তব্য করা, এগুলো উঠে আসছে, যেটা সম্প্রীতি বিনষ্ট হবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তাদের নেতৃত্বকেই সংযম দেখাতে হবে, নাহলে নেতৃত্ব হলেন কেন? আপনি তো আলোচনার দরজা বন্ধ করে দেননি। আলোচনার দরজা বন্ধ করে দিয়ে টিএনভি গঠিত হওয়ার পরে আলোচনার দরজা যখন বন্ধ হয়ে গেল, তারা কোথায় গেছিলেন? এনএলএফটি কোথায় গিয়েছিলেন? টাইগার ফোর্স কোথায় গিয়েছিলেন? তারা তো আলোচনার দরজাটাই বন্ধ করে দিলেন, চলে গেলেন। তারপরে তো কি হলো সব জানেন। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের এখানে যারা বিদেশি আছেন, শব্দটা আমি বিদেশি বলছি, এখানে মানে যারা অনুপ্রবেশকারী যেই বিদেশিই হবেন, কারণ তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র থাকতে পারে না। বৈধ কাগজপত্র থাকলে সে ভারতবর্ষী, বিদেশি নয়। সুতরাং তারা বিদেশি ধরে নিলাম। এই বিদেশিকে আইন মাফিক যে কাজ করতে হয়, এটা সরকারকে করতে হবে। শুধু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে এটা গালাগালি
গালিগালাজ করে দিলাম, আপনার যা খুশি তা বলে দিলাম, ঘটনাটা তা না। মুখ্যমন্ত্রী কোনো জায়গায় কি বলেছেন যে আমরা এই ব্যাপারে উৎসাহী না? বলেননি তো। না, মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে অনুপ্রবেশকারীদের আইন মেনে। আমার কথা হচ্ছে সর্বশেষ যে চুক্তিটা হলো দেশের সরকারের সঙ্গে, এই চুক্তিটা কি হলো প্রকাশ্যে আনুন না, আমরা দেখি একবার এটার ভিতরে কি কি ছিল। ত্রিপুরা অ্যাকর্ড যেটা হলো আমরা দেখি, আমরা এটা নিয়ে দেখি না, পর্যালোচনা করি। আপনারা যে মিছিল মিটিং সবকিছু করছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভ, কিন্তু সেই যে এই যে অ্যাকর্ডের যে লাস্ট লাইনটা ছিল যে যতদিন না সমস্যার সমাধান হয় ত্রিপুরামথা এই ধরনের কোন ত্রিপুরামথা এবং আরো সঙ্গে যে আইপিএফটি দল ছিল তারা কোনো ধরনের আন্দোলন করতে পারবে না, কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ করতে পারবে না। কিন্তু এখন তো আমরা দেখছি ডিএম এর অফিস টফিস বন্ধ করলো, এখান থেকে তো সরে এলেন। এখন কথা হচ্ছে যে এই যে অ্যাকর্ড গুলি যে হবে, অ্যাকর্ড গুলি তো একতরফা কেউ একজন স্বাক্ষর করার ঘটনাটা তা তো না, তিনটে পক্ষই তো স্বাক্ষর করেছেন ওই সেদিন। এই তিনটে পক্ষের স্বাক্ষর করার পরিপ্রেক্ষিতে আপনি 19 মাস যাওয়ার পরে আপনি আলটিমেটাম দিতে পারেন, আবার আলোচনায় যেতে পারেন। না, এখন প্রশ্ন সেই জায়গাটাতে, এই যে আপনি বলছেন 19 মাস যাওয়ার পর ত্রিপুরা অ্যাকর্ডের কথা, এই যে অনুপ্রবেশকারী ইস্যুটাকে এই মুহূর্তে এইভাবে উত্তপ্ত করে তোলার পেছনে কি সেই অ্যাকর্ডটা কি কোনোভাবে কাজ করছে? সেই অ্যাকর্ডের দাবি মানা হচ্ছে না, তার জন্য কি এটাকে একটা রাজনীতির একটা রং দেওয়ার চেষ্টা হচ্ছে? না যে অ্যাকর্ডটা কি হয়েছিল, বললাম তো যে সেই অ্যাকর্ডটা যেটা আছে সেই অ্যাকর্ডে তো এমন কিছু বিষয় উল্লেখ নেই, এমন কোনো উল্লেখই নেই। সেটা যেখানে আছে সেটা হচ্ছে তারা বিয়ে করতে পারবে। এমন আমি নিশ্চিত সঞ্জীব দা যে এটা বলাও হয়নি যে আমরা অনুপ্রবেশকারীদের বার করব না, সবাইকে রেখে দেবো, এই কথা বলা অনুপ্রবেশকারীদের বিতরণ করার জন্য প্রক্রিয়া চালু আছে, এটা সবসময় চালু আছে, কন্টিনিউয়াস প্রসেস। এটা নিয়ে কোনো প্রশ্ন আসতে পারে না। আজকে শুধু যে ত্রিপুরা থেকেই অনুপ্রবেশকারী বিদায়ন করতে হবে তা না, সারা ভারতবর্ষেই তারা ছড়িয়ে পড়েছে। এবং এই সমস্যাটা বাংলাদেশিরা সবসময় একটা সমস্যা ছিল, এই রোহিঙ্গারা আসার পর এই সমস্যাটা আরো একটু তীব্রতর হয়েছে। কেননা দেখা যাচ্ছে যে এই রোহিঙ্গা যে বাংলাদেশের শিবিরগুলিতে আছে, তারা সেই শিবির থেকে পালিয়ে এসে তারা ভারতবর্ষে ঢুকে পড়ার চেষ্টা করছে। কেননা এই অঞ্চলে বাংলাদেশ বা মায়ানমারের যে রোহিঙ্গা শরণার্থী, তাদের তুলনায় ভারতবর্ষে তারা মনে করে অনেকটা কর্মসংস্থানের সুযোগ রয়েছে, কাজের সুযোগ রয়েছে, তারা নিজেদের ভাগ্য অন্বেষণে এই ভারতবর্ষে ঢুকে পড়ার চেষ্টা করছে। এবং শুধু ঢুকে পড়ছেন না, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বাংলাদেশিদের সন্ধান পাওয়া যাচ্ছে এবং তাদেরকে সেখান থেকে এনে বিতরণ করা হচ্ছে। এই যে রোহিঙ্গার সমস্যাটা, এইটাও একটা নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে গত কয়েক বছরে। ফলে এই যে এই সমস্যাটাকে শুধু একটা ইস্যু হিসেবে, পলিটিক্যাল ইস্যু হিসেবে করাটা কোনো মতে বাঞ্ছনীয় নয়। এটা একটা জাতিগত বিভাজনের সম্ভাবনাটা বা এটা বেড়ে যাচ্ছে না, এই ওইটাই যে বললাম, এটার উদ্দেশ্যটা হচ্ছে তারাও তো এতদিন ধরে তো এটা নিয়ে অতটা আন্দোলন হয়নি। এখন হঠাৎ করে আন্দোলনটা হওয়ার কারণটা হচ্ছে যে সামনেই নির্বাচনটা রয়েছে, এই নিয়ে তারা একটা পোলারাইজেশনের চেষ্টা, একদম এতে ভোটটা সেদিকে হয়। এইখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই ব্যাপারে একটা ভূমিকা নিচ্ছে। তারা এটা যেমন তীব্রমতা বলছে, তার পাল্টা আন্দোলন চলছে সমানভাবেই সব দিকেই। ফলে এই যে একটা রাজনৈতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে কোন রকম উত্তেজনা সৃষ্টির চেষ্টা হলে সেটা রাজ্যের পক্ষে চরম দুর্ভাগ্যের বিষয় হবে। সেইটাকে প্রতিহত করার জন্যই সরকার থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা যেটা বলে যে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে আইন মেনেই সমস্তটা করা হবে। এবং এই ব্যাপারে তো কারোর কোনো দ্বিমত থাকার কথা না। যদি আইনটা রক্ষা কোথাও না মানা হয়, সেইখানে তুমি পয়েন্ট আউট করতে পারো যে এইখানে তুমি আইনটা মানা হচ্ছে না। এইরকম তো কোনো অভিযোগ নেই এখন পর্যন্ত যে আইন মানা হচ্ছে না, অনুপ্রবেশকারীকে এখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে, বা এরকম কোনো দৃষ্টান্ত দেখাতে পারছো না। তাইলে এইটাকে নিয়ে এই যে একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা, এইটা পেছনে আসলে ওই যেটা বারবার আমি বলছি যে রাজনীতি একটা বড় রাজনৈতিক কৌশল আছে, ফায়দা তোলার নির্বাচন সামনে বলে সেটা করা হচ্ছে, রাজনীতির ফায়দা তোলার একটা চেষ্টা, সেই দিকে লক্ষ্য রেখে
এই ধরনের একটা উত্তেজনা কিন্তু অন সৃষ্টির দ্য চেষ্টা লং রান সঞ্জীব বাবু আপনার কি মনে হয় এই যে ইস্যুগুলো হচ্ছে, এই ইস্যুগুলো যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেখানে তিপ্রামথা তো যখন এটা এডিসি নির্বাচন বলে, তিপ্রামথা তো এই মুহূর্তে আঞ্চলিক দল এবং রাজ্যের 13টি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। এখন আগামী দিনও বিধানসভা নির্বাচন হবে, তিপ্রামথা সেখানে অংশগ্রহণ করবে। সেখানে এই যে এসটি আসনগুলো, সেই আসনগুলোতে তো বাঙালিরাও রয়েছেন, নন এসটিরাও রয়েছেন যারা হয়তো তিপ্রামথাকে ভোট দিয়েছিলেন। তাদের সেই ভোট ব্যাংকে কতটা টান পড়বে, নাকি সেই ভোট ব্যাংকের তিপ্রামথা চিন্তাই করছে না? এইটা ভাবার কোনো গত বছরের ইলেকশন, গত যে ইলেকশন সেখানে এক ধরনের পরিস্থিতি ছিল, পরবর্তী ইলেকশনে যে সেই পরিস্থিতি থাকবে তেমন কোনো কথা নেই। কেননা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে ওই সময়ে যে তিপ্রামথার প্রতি একটা ব্যাপক সমর্থন ছিল, সেটা যে অনেকটাই আগের অবস্থানে নেই, এখানে ভাটার টান পড়েছে, এইটাও কিন্তু লক্ষণীয়। ফলে এই যে একতরফা ভাবে শুধু এই ইস্যুতেই পোলারাইজেশনের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করা যাবে তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। কেননা এই সময়ের সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন সবখানেই আসছে, এবং এই যে একটু আগে যে জিনিসটা বললাম যে শুধু এক ধরনের শরণার্থী আসছে এমন না, যে অন্যরাও আসছে, এই ইস্যুগুলিও সামনে আসছে। ফলে দেখা যাচ্ছে যে যাদেরকে ভিত্তি করে তিপ্রামথা আন্দোলন করছেন সেই তাদের মধ্যে আবার বিভাজন দেখা যাচ্ছে। এই তাদের তিপ্রামথার কর্মীরা দুইটা আন্দোলন এখানে সমান্তরালে চলছে। এইটা থেকে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে এই ব্যাপারে ঐক্য নেই তাদের মধ্যে, এই জায়গাতেও মত পার্থক্য রয়েছে। এই মত পার্থক্যটা যদি বিস্তৃত হয় তাহলে এটা সব পক্ষের পক্ষেই খুবই ক্ষতিকর হবে। এটা রাজ্যের যে স্থিতিশীলতা, যে শান্তি সম্প্রীতির পরিবেশটা তাকে ব্যাহত করতে পারে। এই ব্যাপারে সরকারের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে এই ধরনের উত্তেজনা না ছড়াতে পারে। তবে যারা উত্তেজনা ছড়াতে চায় তারা তো সচেষ্ট থাকবেই, তাদের প্রয়াস তো আর বন্ধ হবে না। এর সঙ্গে পাল্টা প্রচারও চলছে, মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টির প্রয়াস চলছে। এটা আগামী দিনে কোন দিকে যায় সেদিকে নজর রাখতে হবে। ঠিক মনে হয় এই যে ইস্যুটা যেটা সঞ্জীববাবু বলছিলেন যে তিপ্রামথার যে নির্বাচনী একটা কৌশল, এটা বা এই যে এডিসি নির্বাচন সামনে আসছে, এডিসি নির্বাচনকে সামনে রেখে এথনিক পোলারাইজেশনের বা এই যে মেরুকরণের একটা চেষ্টা, এখন মেরুকরণের চেষ্টা এডিসি নির্বাচন ঠিক আছে, কিন্তু আগামী দিনে তো বিধানসভা নির্বাচনেও আসবে তিপ্রামথার জনপ্রিয়তা আগের মুহূর্তে এই মুহূর্তে যতটুকু দেখে মনে হচ্ছে আগের মতো জনপ্রিয়তা নেই, জনপ্রিয়তায় ফাটল ধরেছে। এখন সেখানে আমরা মথার নেতৃত্বদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ফাটল দেখা গেছে মথার নেতৃত্বদের মধ্যে। তো এই মুহূর্তে এই ইস্যুতে তিপ্রামথা যে অবস্থান নিয়েছে তাতে কি আগামী দিনে মানে অ্যাটলিস্ট ত্রিপুরার নাগরিক না হোক জনজাতি অংশের মধ্যে কি তাদের জনপ্রিয়তা বাড়বে বলে মনে করেন? কি জানি, আমি মানে রাজনীতির অভিমুখটা আমি ঠিক ওদের বুঝতে পারছি না। এই কারণে সরকারের রয়েছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সরকারের বিরুদ্ধে কি অভিযোগ জানানো হচ্ছে রাজ্যপালের কাছে। আমি ব্যাপারটা বুঝি না। 16 জুনের আপনি স্টেটমেন্টগুলি যদি 16 জুনের স্টেটমেন্টে যেদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না স্টেটমেন্টটা করে, যেটা নিয়ে সবচেয়ে বেশি বলছেন, সেই দিনই তিপ্রামথার পক্ষ থেকে তার সুপ্রিমো যে কয়েকটা যে বিষয় তুললেন, সেই বিষয়গুলি কিন্তু অত্যন্ত প্রাণিধানযোগ্য। একটা বলছেন যে বাংলাদেশে অকুপাইড এরিয়া আমাদের আনতে হবে, এটার ভেতরে বলেছেন। 2 নম্বরে বলেছেন ত্রিপুরা থেকে 50 কিলোমিটার দূরে গেলেই আমাদের এই চট্টগ্রাম সমুদ্র বন্দর, এটা ফিরে পাওয়া যাবে, পেলে পরে টোটাল এনির মানে নর্থ ইস্টার্ন রিজিয়নের যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন কথা হচ্ছে পুইলা জাতি, উলু পার্টি, টুইপ্রাল্যান্ড, গ্রেটার টুইপ্রাল্যান্ড, টিপ্রাল্যান্ড ইত্যাদি বিষয়গুলিকে থেকে আবার সরে আসার একটা চেষ্টা কিনা। ওই যে আপনি বলছেন যে আমি কিছুটা আনপপুলার হয়ে গেছে দলটা এই জায়গায়, ভোট হলে এখন ভোট তো অন্য বিভিন্ন পদ্ধতিতে হয়, তো এই জায়গায় দাঁড়িয়ে এখন কি আবার সরে আসার আরেকটা পথ খুঁজছেন কিনা, এই বিষয়গুলি দেখতে হবে। কিন্তু মূল যেটা আমি সঞ্জীবদার সঙ্গে সহমত পোষণ বলি যে এই ওদের মাথায় রাখতে হবে, এই রাজ্যে ওরা মানে ত্রিপুরা মানে ভারত সরকারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পর 1949-এর পরে এই রাজ্যে কিন্তু আমরা
ট্রাইবেল নন ট্রাইবেলরা একসঙ্গে বসবাস করছি। 1980 সালের যে দাঙ্গা, এটা আমাদের কাছে এখনো দুর্ভাগ্যজনক দাঙ্গা, এখনো আমাদের ভোগায়, এখনো আমাদের ভাইদের ভেতরে যে আমাদের গন্ডগোলটা এখনো আমাদের হৃদয়ে আঘাত দেয়। এই জায়গাটা কিন্তু ওদের মাথায় রাখতে হবে। যে সমস্ত স্লোগানগুলি দিচ্ছেন, যে সমস্ত স্লোগানগুলি সোশ্যাল মিডিয়া তখন ছিল না, অতটা বেরোয়নি, এখন সোশ্যাল মিডিয়া হুট করে বেরিয়ে আসছে, যেগুলি আসছেন সেগুলি কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি করছেন। মনে রাখতে হবে ওনারা কিন্তু সরকারে আছেন। সরকারের থেকে যদি এই উত্তেজনা প্রশমনে কাজ করতে না পারেন, তাহলে কিন্তু দায়বদ্ধতা এড়াতে পারবেন না কোন অবস্থায়। শুধু মুখ্যমন্ত্রীকে গালগালাজ করে কোনো লাভ হবে না। বহু বাঙালি পরিবার যাদের পূর্বপুরুষরা কয়েক দশক ধরে এই ত্রিপুরা বসবাস করছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন যে একটা মাঝে মধ্যে যেসব জায়গায় গন্ডাছড়াতে যে গন্ডগোলটা গেল এই বছর দেড়েক আগে, যে সমস্যাটা হলো, না শুধু বাঙালি নয়, এমনকি জনজাতি অংশের মানুষও কিন্তু অনেকে আতঙ্কিত আছেন যে পরিবেশ শান্তি সম্প্রীতি যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এ রাজ্যে। শুধু বাঙালি মানে গন্ডাছড়ায় যে গন্ডগোলটা কি শুধুমাত্র বাঙালিরাই এফেক্টেড হয়েছে? নন ট্রাইবেলরা এফেক্টেড হয়েছে, ট্রাইবেলরাও তো এফেক্টেড হয়েছে। অনেক ট্রাইবেল, আমি নিজে যাওয়ার পরিপ্রেক্ষিতে বলছি, প্রচন্ড দুঃখ পেয়েছেন। এই ঘটনা ঘটতে দেওয়াটাই ঠিক হয়নি, এটা বুঝতে পারছেন বিষয়টা, কিন্তু যারা বুঝতে পারার কথা, যারা নেতৃত্ব দেবেন বোঝার ক্ষেত্রে, তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন না। শুধুমাত্র এই যে অনুপ্রবেশের বিষয়টা ঠিক। এখন এটা নিয়ে একটা রাজনৈতিক কৌশল হোক বা যাই হোক, কিন্তু এটাতে যেন রাজ্যের সম্প্রীতি নষ্ট না হয় সেটাই কিন্তু সেদিকে নজর রাখতে হবে। তবে অনুপ্রবেশের কারণে যে রাজ্যের নিরাপত্তা যে একটা হুমকির মুখে, শুধু রাজ্যে নয়, দেশের বিভিন্ন প্রান্তে যেখানে অনুপ্রবেশ হচ্ছে, ওনারা কারা হচ্ছে বিভিন্ন, এবং বিশেষ করে যখন বাংলাদেশে আমরা দেখছি এই ধরনের বিগত 10 মাসে অস্থির পরিবেশের কারণে জেল ব্রেক করছে বিভিন্ন দাগী আসামিরা, কট্টর টেররিস্টরা, সেখানে এই অনুপ্রবেশ যে আমাদের একটা চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, সেটাকে তো অস্বীকার করা যায় না। এই সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে? কিভাবে সমস্যার সমাধানও হলো, আমার রাজ্যের সম্প্রীতিও নষ্ট হলো না, কিভাবে কি করা যেতে পারে? এবং বাংলাদেশে যে পরিস্থিতি এখন একটা চলছে, তাতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। সেখানে বাংলাদেশে তো এমনিতেই অর্থনৈতিক সুযোগ সুবিধা যথেষ্ট সীমিত, সেই জায়গাটাও এখন আরো সংকুচিত হয়ে যাচ্ছে এই অস্থিরতার কারণে। সেখানে রাজনীতিতে একটা কোনো স্থিরতা আনা যাচ্ছে না। সেখানে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে একটা ব্যাপক অস্থিরতা চলছে। বিরোধীরা দাবি করছে দ্রুত নির্বাচন করা হোক, কিন্তু সেখানে যারা ক্ষমতায় আছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে নানান অজুহাত তুলে নির্বাচনের বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, পিছিয়ে দিচ্ছেন। এখন তারা, কেননা যারা ক্ষমতায় আছেন তারা এখনো সেখানে রাজনৈতিক ভাবে একটা শক্ত ভিত করতে পারেননি, সংগঠন করতে পারেননি। ফলে নির্বাচন হলে যে তারা নিজেদের করতে পারবেন, আত্মবিশ্বাস তাদের নেই। সেই ক্ষমতা হারানোর ভয়ে তারা, এবং ক্ষমতা হারালে তারা, যারা এই এখনকার নির্বাচনে এবার ক্ষমতা দখলের পর তারা বিভিন্ন প্রতিপক্ষ, যাদের তাদের এখানকার প্রতিপক্ষদের উপর নানাভাবে নির্যাতন করেছেন। ফলে এটার যে রিটালিয়েশন আবার হতে পারে, সেই আশঙ্কাটা তাদের মধ্যে তীব্র হয়ে উঠেছে। ফলে তারা এখন কিভাবে ক্ষমতাকে ধরে রাখবেন সেই নিয়ে চিন্তিত। সেটা মানুষের রুটি রুজির ব্যবস্থা করা বা ইত্যাদি কোনো উদ্যোগ তারা নিতে পারছেন না। এই যে রাজনৈতিক বা সামাজিক অস্থিরতাটা চলছে বাংলাদেশে, তার সবচেয়ে বড় ভিকটিম হতে যাচ্ছে আমরা। কেননা সেখানে মানুষ, যারা খাবার, বাচ্চা, কর্মসংস্থানের সুযোগ নেই, রুটি রুজির কোনো ব্যবস্থা নেই, এদিকে প্রবেশ করার চেষ্টা করছে, তারা মনে করছে যে ভারতবর্ষে অ্যাম্পল স্কোপ রয়েছে। এবং এটাও ঘটনাও যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি বা এই ধরনের ইয়েতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তারা সেইটাকে করতে চাইছেন। এই যে অস্থির একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তারা এখানে এসে কম মজুরিতে কাজ করে ফেলছেন, ফলে ভারতীয়রা এখানে সমস্যার সৃষ্টি হচ্ছে, ইয়েতে পড়ছেন। এই পরিস্থিতিটাকে করতে গেলে বাংলাদেশে কখন স্থিরতা আসবে তার উপর অনেকটা নির্ভর করবে, বাংলাদেশ পরিস্থিতির উপর। বাংলাদেশে তো আমাদের সীমান্তে নজরদারি আরো কড়া করতে হবে। সীমান্ত নজরদারি তো অবশ্যই রাখতে হবে। সেই ব্যাপারটা আমাদের দুর্বলতা কিছুটা রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। অন্যথায় তারা কি করে প্রবেশ করতে পারে, এই জায়গায় আরো তীব্র করতে হবে সেই দিকে। এবং বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি থাকার কারণে
আমাদেরকে আরো অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে, এটাও ঘটনা। একদম একদম আমাদের নিরাপত্তা নিয়ে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং অবশ্যই সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু উদ্বিগ্ন এই মুহূর্তে। একটা জিনিস মনে মধ্যে, আপনার কি মনে হয় এই সমস্যার সমাধান কি করা হবে সেটা তো অবশ্যই বলবেন, তার আগে আরেকটা জিনিস একটু জানার ছিল যে সীমান্তবর্তী যে আমাদের গ্রামগুলো আছে বা প্রত্যন্ত এলাকাগুলো আছে, এই যে ইস্যুটা এই মুহূর্তে চলছে, এই ইস্যুতে কিন্তু সেই এলাকার বাসিন্দারাও কিন্তু ভীষণভাবে একটা আতঙ্কিত পরিবেশের মধ্যে আছে, অনেকেই আছে। কারণ অনেক সময় অনেকেই বলছেন যে অনেকেই যেহেতু বাংলাদেশ থেকে অনেকেরই আত্মীয় পরিজনরাও কিন্তু আসেন, এখন হুট করে বাংলাদেশি বলে চিহ্নিতকরণ করে একটা উত্তেজনা সৃষ্টি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে তো মানুষের সামাজিক জীবনেও কিন্তু একটা প্রভাব পড়ছে। তো সেই জায়গাটা একটা একটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, প্রশাসনকে সেই জায়গাটাও নজর রাখতে হবে। অবশ্যই বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে সমস্যা এই মুহূর্তে, এই সমস্যাটার ভেতরে কিন্তু রোহিঙ্গা সমস্যাও রয়েছে তাদের। একদম, তারা একটা জায়গায় নোম্যান্স ল্যান্ড করেছেন, ওখানে থাকার ব্যবস্থা করেছেন। তাদের ভেতরকার সমস্যার মানে সমাধান তারা করতে পারছেন না, যার প্রভাব আমাদের দেশের উপর ফেলার চেষ্টা করছে। এই অনুপ্রবেশকারীরা যারা এখানে কাজের জন্য আসছেন, সেই কাজের ব্যবস্থা যদি বাংলাদেশ সরকার তার নিজের দেশে করতে পারতেন তাহলে তো আসতেন না, ওইখানে পালিয়ে আসছেন। আরেকটা জিনিস হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আমাদের এখানকার ল অ্যান্ড অর্ডারের উপর প্রভাব পড়ে যাচ্ছে। এই যে ধরুন বিভিন্ন এই যে 25 জুনে দেখা গেছে যে আমাদের এই সিপাহীজলা ইত্যাদি এলাকা থেকে মানে সহ একদম মানে সিগারেট সহ, বিদেশি সিগারেট সহ এক গাড়ি উল্টে যাওয়াতে ধরা পড়েছে। এটাও পাচার হচ্ছিল আমাদের আগরতলা শহরের উপর দিয়ে। একজন পুলিশের এসডিপিও মর্নিং ওয়াক করছিল, হঠাৎ তার মনে হয়েছে চেস করেছেন, ধরে ফেলেছে। এইগুলি, তারপর প্রচুর পরিমাণে গাঁজা ধরা হচ্ছে। এই যে এরা যে আসছে সঙ্গে করে এমন সব জিনিসপত্র নিয়ে আসছে যাতে আমাদের এখানকারও সমস্যা বাড়ছে। অনেক জিনিসপত্র এখান থেকেও যাচ্ছে, চোরাচালানকারী ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। এই সমস্ত বিষয়গুলি নজর রেখে সীমান্ত দিক থেকে একটা টাইমে তো ঠিক ছিল যে সীমান্তটা ওপেন ছিল, কাঁটাতারের বেড়া হয়ে কিছু কিছু জায়গায় হয়নি এটা ঠিক, কিন্তু কাঁটাতারের বেড়া হয়ে যাওয়ার পরে সমস্যাটা মিটেছে। বাংলাদেশ একটা টাইমে আমাদের এখানকার এক্সট্রিমিস্টদের ওখানে তারা জায়গা দিত, কাঁটাতারের বেড়া হয়ে যাওয়ার পরে অনেকটা অংশ কমিয়েছে। হাসিনা ওয়াজেদের মন্ত্রিসভা যখন ছিলেন তখন অনেকটা বিষয়ে সহায়তা করেছেন, যার ফলশ্রুতিতে আমাদের এই রাজ্যের অনেকটাই কমেছে। কাঁটাতারের বেড়া দিতে এখনো তো বাধা দিচ্ছে বাংলাদেশ, একমাত্র এই অনুপ্রবেশকারী যেন প্রবেশ করতে পারে তার জন্য। এই জায়গাগুলিকে ব্যাপক পরিমাণে মানে এস্টাবলিশ করতে হবে, এই জায়গাগুলি করতেই হবে। আর আমাদের এমটিএফ যারা মানে যারা এই কাজটা করেন, এমটিএফ এরা বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী, তাদের আরো অনেক বেশি এই ব্যাপারে নজরদারি করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের দেশের আমরা সীমান্ত অঞ্চলে বসবাস করি, আমাদেরও অনেক বেশি সচেতন হতে হবে। কেউ বেড়াতে আসাটা বড় ব্যাপার না, এটা তো পাসপোর্টে আসবেন, ভিসা নিয়ে আসবেন যাবেন, এটা দীর্ঘদিনের চর্চা, নতুন না। যারা চিকিৎসার জন্য আসেন এখনো আসেন, যারা দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যে বসবাস করেছেন, অধুনা তারা বাংলাদেশে গিয়েছেন, ওখানে বসবাস করছেন ত্রিপুরা রাজ্যে, আগরতলা শহরের মানে আমাদের আদালতে তারা কাজকর্ম করেছেন, এখন বাইরে রয়েছেন, মানে বাংলাদেশে রয়েছেন, চিকিৎসার জন্য মাঝে মাঝে এখানে আসেন। তারা তো দীর্ঘদিন থাকেন না চিকিৎসার জন্য, ওদের নিজেদের বাড়িঘরও এখানে আছে, তো ওরা চলে যান। এইগুলি প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যারা চোরা পথে ঢুকছেন, অদ্ভুত অদ্ভুত বিষয়ে তো আসেন, হঠাৎ করে লাইট চলে গেল, এমন একটা ঢেকির ব্যবস্থা করেছে, এই ঢেকির এদিকে যদি বসে এটা এমন ভাবে ছেড়ে দেয় এটা তখন ওই জায়গায় সীমান্তরক্ষী বাহিনী নেই। এই সমস্ত ঘটনা পুলিশের সঙ্গে কথা বললে জানা যায়, দেখা যাচ্ছে পুলিশও জানে, তাহলে ব্যবস্থাটা কি? তাহলে এইটা আটকাতেই হবে অ্যাট এনি কস্ট, মানে এটাকে আরো কড়াকড়ি করতে হবে। আর আমাদের রাজনৈতিক দলের যে সচেতনতা বোধ সেটাও বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলি এটাকে নিয়ে জলঘোলা করার যারা চেষ্টা করছেন, এই জলঘোলাটা করতে গেলে আলটিমেটলি কিন্তু রেজাল্ট কিছু হবে না। জলঘোলা করা যাবে, আপনি কিছুদিন পর পর পরিস্থিতি বিগড়ে দেওয়া যাবে, কিন্তু সেটাকে চলে আসবো ইত্যাদি ইত্যাদি থ্রেট করা যাবে। মন্ত্রিসভা থেকে চলে এলে মন্ত্রিসভা পড়ে যাওয়া ঘটনাটা তা না, এবং মন্ত্রিসভা থেকে চলে আসার
পরিপ্রেক্ষিতে আপনার দলের মন্তব্যটা কি হবে, কেন গিয়েছিলেন সেটাও তো আমরা জানতে চাইবো। আবার চলেই এলেন কেন তাও জানতে চাইবো। আমরা একদম শেষ বেলা একটা ছোট্ট করে জানতে চাইবো, এই মুহূর্তে প্রশাসনের কি ভূমিকা নেওয়া উচিত এই যেভাবে চলছে? কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি যেটা আপনারা বলছিলেন, এই যে শনাক্তকরণটা, এই যে অনুপ্রবেশকারী শনাক্তকরণ এবং তাদের ডিপোর্ট করাটা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যখনই অনুপ্রবেশ হচ্ছে, ধরা পড়ছে, তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, আইন মেনে তাদেরকে সবকিছু করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে প্রশাসনের কি বাড়তি কোনো নজরদারি প্রয়োজন রয়েছে, বাড়তি কোনো কিছু ভূমিকা নিতে হবে বলে মনে করেন? নজরদারির ব্যবস্থা তো নিশ্চয়ই থাকতে হবে। আর সামগ্রিকভাবে মানে এই যে অনুপ্রবেশের সমস্যাটা, এটা শুধু বাংলাদেশ বলে সমস্যা তা নয়, এটাকে সামগ্রিকভাবেই দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমার থেকে অনেক চোরাচালান আসছে, ইত্যাদি আসছে। চোরাচালান যখন আসছে, সেখান থেকে মানুষও আসছে নিশ্চয়ই, মানুষ ছাড়া তো চোরাচালান হয় না। ফলে এই যে সামগ্রিকভাবে এর নজরদারি বাড়াতে হবে। এই যে মিজোরাম রাজ্যে একসময় তারা মায়ানমার থেকে আসা শরণার্থীদের স্থান দিয়েছিল, গতকালকে মিজোরামের হোম মিনিস্টার স্টেটমেন্ট করেছেন যে ওই রাজ্যে যত ক্রাইম হচ্ছে তার 50% হচ্ছে শরণার্থীদের যারা আছে তাদের কারণে হচ্ছে। গতকালই হোম মিনিস্টার মিজোরামের এই বিবৃতি দিয়েছেন। তাইলে এইটাকে সামগ্রিকভাবে বন্ধ করতে গেলে সামগ্রিকভাবে আমাদের দেখতে হবে। এবং এই যে শরণার্থীর সমস্যাটা, শরণার্থীকে আমরা, এটা ঠিক যে মানবিক কারণে আমরা একসময় শরণার্থীদের স্থান দিতাম, আশ্রয় দিতাম, কিন্তু সেটা এমন একটা স্কেলে চলে গেছে সমস্যাটা, যে এখন এই ব্যাপারে ওদের একটু দৃঢ় অবস্থান নিতে হবে। এবং ভারত সরকার এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট নীতি নিয়ে রেখেছেন যে এখন আর কোন শরণার্থীকে আমরা আমাদের এখানে স্থান দেব না। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ ঘটে যাচ্ছে। এর বিরুদ্ধে এই ব্যাপারে সীমান্ত সতর্কতা আরো অনেক বেশি বাড়াতে হবে। ওকে, একদম শেষ বেলায় 1 মিনিট সময় আছে। আর মনিমুদা, আপনার বক্তব্য, প্রশাসনের কি ভূমিকা নেওয়া উচিত বলে, কোনো কিছু বাড়তি কোনো কিছু ভূমিকা নেওয়া উচিত বলে মনে করছেন? কন্টিনিউয়াস প্রক্রিয়ার বাইরে অনুপ্রবেশের ক্ষেত্রে জানেন তো, দেখবেন যদি 4 জন ধরা পড়ে, 2 জন তাদেরকে সহায়তাকারী 2 জন ধরা পড়েছে, এরা আমাদের ভারতে। ফলে আমাদের এখানে যারা কাজটা করছেন অনুপ্রবেশকারীদের ধরার ক্ষেত্রে, ইজিলি আইডেন্টিফাই করুন না কারা এই কাজটা করছে ভারতের থেকে। এরা তো আমাদের এই যে আমি যে কয়েকজনের নাম বলেও দিলাম যে তারা ধরাও পড়েছেন, সেদিন উত্তর গেট থেকে ধরা পড়েছে, আরেকজন ধরা পড়েছে এই আমাদের রেল স্টেশনের ওখান থেকে। কারণ কি আমাদের কিন্তু রেশিও, যে ত্রিপুরার পপুলেশনের যদি আপনি রেশিওটা খুব ভালো করে দেখেন, 61 সালে যদি 78% হয়ে থাকে, বেড়ে 78% বেড়ে গিয়েছিল, সেটা কমতে কমতে 2011-তে সেটা কমে 11.07 দাঁড়িয়েছে। সুতরাং আমরা এটা তো সবটাই জনসংখ্যার উপর নির্ভর করে। এই জায়গাটা থেকে আমরা লক্ষ্য করতে, এটা ঘটনা যে বৃদ্ধিটা সবটাই অনুপ্রবেশ থেকে হয়েছে, ঘটনাটা তা না, হয়তো অন্য রাজ্য থেকেও এসছে, এরকম হতে পারে। কিন্তু অনুপ্রবেশটা একটা বড় ধরনের ঝামেলার সৃষ্টি করেছে সারা ভারতবর্ষে। সেটা আগে পাকিস্তান থেকেও আসতে পারে, আসে, অন্যান্য সেটা বাংলাদেশ হতে পারে, মায়ানমার হতে পারে, মায়ানমার থেকে তো আসে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাকেও ধন্যবাদ, সঞ্জীব বাবু, আপনাকেও ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন আপনারা। দর্শক বন্ধুরা, ত্রিপুরায় বাংলাদেশি শব্দটি একটি বিতর্কিত এবং বহুস্তর বিশিষ্ট পরিচয়। কারা সত্যিকারের বাংলাদেশি এবং কারা ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতীয় হয়ে উঠেছে, এই ভেদরেখা আজও পুরোপুরি স্পষ্ট নয়। তাই একটা দৃঢ় অবস্থান নেবার কথা বলছিলেন সঞ্জীব বাবু শেষ বেলায়। এই সমস্যার সমাধানে প্রয়োজন মানবিক ও আইনগত ভারসাম্য এবং কার্যকর সীমান্ত নিরাপত্তা এবং সঠিক নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়া নিয়ে অতিরিক্ত রাজনৈতিক মেরুকরণ, একপাক্ষিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর শব্দচয়নের মাধ্যমে ত্রিপুরার দীর্ঘদিনের আদিবাসী বাঙালি যে সহাবস্থান যদি বিঘ্নিত হয়, তবে সম্প্রীতির সত্যিকারের সংকটের মুখে পড়তে পারে। এই প্রক্রিয়া পরিচালনা করার দায়িত্ব ভারত সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। তাই এই ইস্যুকে কেন্দ্র করে কোনোভাবেই রাজনৈতিক শান্তি, রাজ্যের শান্তি ও সম্প্রীতির পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন কি ভূমিকা নেয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।